Look at the text and keep your concentration in the study. John Clear was born in 1793, 1793 সাল। তো 1793 সালটা কেন ইম্পর্টেন্ট? আমরা জানি, ইতিহাসে পড়েছি, লর্ড কর্নওয়ালিস বলে একজন ছিলেন। লর্ড কর্নওয়ালিস ইংল্যান্ড থেকে এসেছিলেন। লর্ড কর্নওয়ালিস, তো লর্ড কর্নওয়ালিস বলে একজন ব্যক্তি ছিলেন। তো তিনি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা একটা যে বন্দোবস্ত তিনি করেছিলেন, সেই বন্দোবস্তটা করেছিলেন 1793 সালে। এই জন্য সালটা খুবই ইম্পর্টেন্ট। যারা কম্পিটিটিভ নিয়ে যারা পড়ছো তারা কিন্তু মনে রাখবে যে 1793 সালে লর্ড কর্নওয়ালিস তার চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট সেটা তিনি চালু করেছিলেন 1793 সালে। ঠিক আছে। আর তিনি জন ক্লিয়ার মারা যান 1864 সালে। কেমন? ওয়াজ অ্যান্ড ইংলিশ, তাহলে ওয়াজটা সাবজেক্ট কে আছে? জন ক্লিয়ার, এটা হচ্ছে সাবজেক্ট। তো জন ক্লিয়ারটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ হলো। ঠিক আছে। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তাহলে অ্যান ইংলিশ, যেহেতু ইংলিশ একটা জাতি এখানে, তাহলে একজন ইংরেজ। ঠিক আছে। আমরা ইংলিশটা সবসময় ইংলিশের ইটা ক্যাপিটালে লিখি। যদি ইংলিশটা সাবজেক্টও হয় তাও কিন্তু ক্যাপিটাল হবে। যদি ইংলিশটা জাতি বোঝায়, ইংল্যান্ডের অধিবাসীদেরকে যদি বোঝায় তাও কিন্তু ইংলিশ ওয়ার্ডটার ক্যাপিটাল হবে। অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংল্যান্ডের কবি। ইংল্যান্ডের অ্যাডজেক্টিভ কি? ইংলিশ। ঠিক আছে। তাহলে ইংল্যান্ডটা হচ্ছে একটা প্রপার নাউন, আর ইংল্যান্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে, প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে ইংলিশ। যেমন ইন্ডিয়া একটা প্রপার নাউন, কিন্তু ইন্ডিয়ান হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তো অ্যান ইংলিশ পোয়েট ফেমাস ফর হিজ সেলিব্রেটরি, তাহলে যখন এইরকম তোমরা কোনো ওয়ার্ড পাবে, একটা বড় ওয়ার্ড, যদি উচ্চারণ করতে না পারো, অনেকেই আছে হয়তো এখনও যারা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকি। গ্রামে আমি দেখলাম যে বাচ্চারা শুধু ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, এমনকি সুইসাইডও করছে মোবাইল কিনে না দিলে, ফ্রি ফায়ার খেলবে তার জন্য। তো সেই সমস্ত ছেলেমেয়েরা আজকে যদি এবিসিডি পড়তে দিই তাও পারছে না। তাদের ক্ষেত্রে আমি বলছি যে এই যে সেলিব্রেটরি ওয়ার্ডটা আছে, যদি না পারো তাহলে সিলেবলে ভেঙে উচ্চারণ করো বা শব্দাংশে ভেঙে। যেমন সেলেব্রেটরি, তো সেলিব্রেটরি। ঠিক আছে। তাহলে পোয়েট মানে কবি, ফেমাস মানে ফেম মানে খ্যাতি বা যশ। তো ফেমটা হচ্ছে নাউন, আর ফেমের অ্যাডজেক্টিভ হচ্ছে ফেমাস। আমাদের বহরমপুরে একটা হোটেল আছে, আমাদের যে বহরমপুর কোর্ট, ঠিক কোর্টের লেফট সাইডে কিছুটা 200 মিটার বা 100 মিটার দূরে হবে, ওখানে একটা হোটেল আছে যার নাম ফেম হোটেল। ঠিক আছে। তো ফেমটা হচ্ছে নাউন ফর্ম, কিন্তু ফেমের অ্যাডজেক্টিভ ফর্ম কি? ফেমাস। ফর হিজ, ফর মানে তার জন্য, এখানে হিজ মানে তার, সেলিব্রেটরি মানে অভিনন্দনপূর্ণ, এরকম। ঠিক আছে। রিপ্রেজেন্টেশনস মানে উপস্থাপনা অফ দি ইংলিশ কান্ট্রি সাইড। তাহলে ইংলিশ কান্ট্রি সাইড, এখানে যে প্রথম অ্যান ইংলিশ পোয়েট মানে ইংল্যান্ডের কবি। ঠিক আছে। অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড, এখন কান্ট্রি মানে দেশ, কিন্তু কান্ট্রির সঙ্গে সাইড যখন যোগ করছি তখন সেটা একটা আলাদা মানে হয়। কান্ট্রি সাইড মানে প্রত্যন্ত অঞ্চল। ঠিক আছে। কান্ট্রি সাইড যে ওয়ার্ডটা পাচ্ছি আমি, তো কান্ট্রি সাইড মানে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল, একদমই গ্রাম অঞ্চল।
রুরাল এরিয়া। কেমন? তাহলে ভিলেজ যেটা আছে, ভিলেজ, সেই ভিলেজের অ্যাডজেক্টিভ ফর্ম কি? রুরাল, RURAL, রুরাল। কেমন? তাহলে কান্ট্রি সাইড মানে সেই রুরাল এরিয়াকে বোঝায়। তাহলে সেই গ্রামের যে প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলের যে পিকচার, সেটা হয়তো তিনি রিপ্রেজেন্ট করছেন, উপস্থাপন করছেন। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন। ল্যামেন্ট করা মানে বিলাপ করা। ঠিক আছে? কীরকম বিলাপ? যে হয়তো দেখা যাচ্ছে যে আমার প্রিয় কোনো বন্ধু ছিল, সেই বন্ধুকে আমি হয়তো হারিয়েছি, বা হয়তো সাডেনলি সে করোনায় হয়তো মারা গেছে, আর যে কারণে আমি হয়তো একাকিত্ব হয়ে গেছি, লোনলিনেস ফিল করছি। ঠিক আছে? তাহলে লোনলিনেস ফিল করছি কেন? আমি আমার প্রিয় বন্ধুটাকে হারিয়েছি তাই। তো হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কারণে মনের মধ্যে যে আকুতি মিনতি হয়, সেটাকে বলা হচ্ছে ল্যামেন্টেশন। ক্লিয়ার? তো ল্যামেন্টেশন হচ্ছে নাউন ফর্ম। তো ল্যামেন্টেশনের ভার্ব ফর্ম কী হবে? ল্যামেন্ট, LAMENT, ল্যামেন্ট অফ ইটস ডিসরাপশন মানে উদ্গীরণ, যেটা হচ্ছে একটা কেমন বাজে একটা সিচুয়েশান, সেই সিচুয়েশানটাকে বোঝানোর জন্য ডিসরাপ্ট করা এটা ভার্ব, আর ডিসরাপশানটা হচ্ছে নাউন। কেমন? ডিসরাপশান একটা কেমন ওয়েদার, ব্যাড ওয়েদার একটা, তার জন্য কবি এখানে সেইভাবে পেন একটা পিকচার তৈরি করেছেন এবং ল্যামেন্টেশনটা যেন প্রকাশ করছেন। সাম অফ হিজ নোটেবল। সাম মানে কিছু, অফ হিজ মানে তিনার, তিনার মানে কার? জন ক্লিয়ারের, অর্থাৎ পোয়েটের। নোটেবল, নোট মানে কি? NOTE, নোট। নোট মানে টিপ্পনি হয়, আবার নোট মানে লক্ষ্য করা, তাই তো? তো নোট, নোটের সঙ্গে এবল যোগ করছি। নোটের সঙ্গে যখন এবল যোগ করছি, যদিও এবলটা একটা সাফিক্স। প্রি মিন্স পূর্বে, আর সা মিন্স আফটার বা পরে। ঠিক আছে? তাহলে প্রি মিন্স বিফোর অ্যান্ড সা মিন্স আফটার। PREFIX প্রেফিক্স, আর SUFFIX সাফিক্স, SUFFIX সাফিক্স। তাহলে সা মিন্স সা মিন্স আফটার, আর প্রি মিন্স বিফোর। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যখন কয়েকটা লেটার যোগ করা হয়, তখন সেক্ষেত্রে সেই ওয়ার্ডটাকে বলা হবে সাফিক্স। যেমন নোট, অ্যাকচুয়ালি রুট ওয়ার্ডের সঙ্গে কিছু যদি লেটার যোগ করা হয়, যেমন নোট, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে নোট, নোটের সঙ্গে এবল যোগ করলে নোটেবল হয়ে গেছে, কিন্তু এখানে নোটের আলাদা মানে হয়ে গেল। নোটেবল মানে উল্লেখযোগ্য, এমিনেন্টকে বলা হয়। ঠিক আছে? নোটেবল কালেকশনস মানে সংগ্রহ। অফ পোয়েট্রি, এই যে পোয়েট্রি লেখা আছে, উচ্চমানের আরও কবিতা লিখেছিলেন, আর তার যে কিছু কালেকশন বা সংগ্রহ বা গুচ্ছ, ঠিক আছে, তিনি যে কালেকশানগুলো লিখেছেন বা কবিতাগুলো লিখেছেন, সেই কবিতাগুলির মধ্যে কিছু হলো ফার্স্ট লাভ। স্নো স্টর্ম, তাহলে ফার্স্ট মানে প্রথম, ঠিক আছে, যদিও ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই যে নাম্বারগুলো কার্ডিনাল নাম্বার বা অর্ডিনাল নাম্বার যেগুলো আছে ম্যাথমেটিক্সের ভাষায়, সেগুলো কিন্তু সবই অ্যাডজেক্টিভ বলা হয় ওই ওয়ার্ডগুলোকে। দ্য ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, স্নো মানে কি? তুষার। ঠিক আছে? আমরা ক্লাস 10-এ একটা, আমাদের সময় একটা পড়া ছিল, একটা কবিতা ছিল রবার্ট ফ্রস্টের দ্য স্নোই ইভিনিং। এখানে ছিল স্নোই ইভিনিং, স্টর্ম বাই দ্য
স্টপিং বাই দ্য উডস অন এ স্নোই ইভিনিং, সরি, তো স্টপিং বাই দ্য উডস অন এ স্নোই ইভিনিং, রবার্ট ফ্রস্ট ঘোড়ার গাড়িতে যাচ্ছিলেন যে একটা সান্ধ্যকালীন সময়ে, তাহলে নকটার্নাল একটা পিরিয়ডে তিনি দাঁড়িয়ে গেছিলেন কোনো একটা জায়গায়, স্নোই ছিল ইভিনিংটা। স্নো হচ্ছে তুষার, তো স্নোর সঙ্গে যদি ওয়াই যোগ করি তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। স্নোটা নাউন, আর স্নোর সঙ্গে ওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, স্নোই। ঠিক আছে, আর নাউন কার পরে বসে? অ্যাডজেক্টিভের পরে বসে। যেমন গুড বয়, তাহলে বয়টা নাউন, তাহলে গুডটা কি? অ্যাডজেক্টিভ। বিউটিফুল গার্ল মানে সুন্দর মহি, একটা বালিকা, তাহলে গার্লটা নাউন, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। ঠিক এখানে স্নোটা হচ্ছে নাউন, আর স্নোর সঙ্গে ওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে স্নো স্টর্ম, স্টর্ম মানে ঝড়, স্টর্মের ঝড় এটা। আর একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে গেল, আমি ক্রিস গেলের কথা বলছি না, গেল মানে ঝড়। ঠিক আছে, তাহলে গেল মানে আবার আনন্দ হয়, GAL, গেল মানে আনন্দ, GAILE গেল, যেটা সরি GAILE সম্ভবত, যদি মিস্টেক হয় মাফ করে দেবে। ঠিক আছে, তাহলে গেল ওটা একটু দেখে নেবে তোমরা। তাহলে গেল মানে আবার ঝড়ও হয়, কেমন? তাহলে গেল মানে ঝড়, আবার স্টর্ম মানেও ঝড়, আবার গেল মানে আনন্দ, GALE, আবার GAYLE গেল মানে হচ্ছে ক্রিস গেলকে বোঝায়, যিনি ক্রিকেটার। ঠিক আছে, দ্য ভিলেজ মিনস ট্রেল অ্যান্ড আদার পোয়েমস, এগুলি তার এক বিশেষ কিছু কালেকশন বা রচনা, কেমন? নেক্সট এবার আসি, দ্য ফলোয়িং পোয়েম, এই যে নিচের কবিতাটি, দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস, প্রেজেন্টস মানে বর্তমান বা উপস্থিত থাকা এরকম বোঝায়, কিন্তু এখানে প্রেজেন্টস মানে রিপ্রেজেন্টস মানে উপস্থাপন করা, একটা ভার্ব। এর আগে আমি রিপ্রেজেন্টেশনস বলে একটা ওয়ার্ড পেয়েছি ওপরের যেটা প্যারা আছে সেইখানে, তাহলে রিপ্রেজেন্টেশন হলো উপস্থাপনা, ওটা নাউন, আর এখানে এটা ভার্ব, প্রেজেন্টস মানে উপস্থাপন করা। প্রেজেন্টসে পেন পিকচার, এখন পেন পিকচার মানে স্কেচ দিয়ে বা পেন দিয়ে কোনো পিকচার এঁকেছেন নিজের হাতে, পেন পিকচার অফ দ্য মেলো বিউটি। ঠিক আছে, যদি এরকম দুটো পরপর নাউন থাকে তাহলে তোমরা ধরে নিবে আগেরটা একটা অ্যাডজেক্টিভ রয়েছে বা অ্যাডজেক্টিভ করে নেবে। ঠিক আছে, কেমন? যেমন এখানে মেলো বিউটি মানে মেলোডিয়াস বিউটি, আগেরটা এখানে যেমন স্নো স্টর্ম ছিল, তাহলে স্নোই স্টর্ম করে দাও। ঠিক আছে, স্নোই স্টর্ম, ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে মেলো বিউটি, মেলোটাও নাউন আবার বিউটিটাও নাউন, তাহলে মেলো থেকে এটার অ্যাডজেক্টিভ করলে কী হবে? মেলোডিয়াস, কেমন? আবার বিউটি এটা নাউন, এটা যদি অ্যাডজেক্টিভ করি তাহলে কী হবে? বিউটিফুল, যদি ভার্ব করি তাহলে কি? বিউটিফাই। ঠিক আছে, যদি অ্যাডভার্ব করি তাহলে বিউটিফুললি, কেমন? অফ অটাম, তাহলে অটামের যে মেলোডিয়াস মানে সুরেলাপূর্ণ, বিউটি মানে সৌন্দর্য, সেটা তিনি এখানে পেন পিকচার অর্থাৎ কেস পেন দিয়ে বা কলম দিয়ে তিনি এঁকেছেন। এখানে যেটা আমরা চিত্রটা দেখতে পাচ্ছি তাতে কেস পেন দিয়েই তিনি এঁকেছেন, কেমন? পেন্সিল যেগুলো রয়েছে বাচ্চাদেরকে দেওয়া হয় কেস পেন, তাদেরকে ছবি ড্র করার জন্য বা আঁকতে দেওয়ার জন্য। ইন দ্য কান্ট্রি সাইড, প্রত্যন্ত একটা অঞ্চল, সেই অঞ্চলের সৌন্দর্যকে তিনি পরিস্ফুটিত করেছেন এখানে। অ্যাজ দিস সিজন, যেহেতু এই ঋতু, এই ঋতু মানে কোন ঋতু? অটাম, শরৎ যে ঋতুটা, সেই সিজনটাকে বলা হচ্ছে কামস মানে আসে, জাস্ট বিফোর উইন্টার, কখন আসে? জাস্ট বিফোর উইন্টার। ঠিক আছে, আমি
প্রথমেই বলেছি যে ইংল্যান্ডে 4টি ঋতু, তার মধ্যে যে সামার, আর্লি অটাম, লেট অটাম, তিনটেকে কিন্তু ওরা অটাম হিসাবেই ধরে। তাহলে অটামের পরে কি আসে? উইন্টার, এবং লাস্টে আসে স্প্রিং। তাহলে মনসুন, অটাম, উইন্টার এবং স্প্রিং। তাহলে অটামের পরে যে ঋতুটা আসছে সেটা হচ্ছে উইন্টার, মানে শীতকাল। কেমন? তাহলে উইন্টারটাও নাউন। তাহলে উইন্টারের অ্যাডজেক্টিভ কী হবে? উইন্ট্রি। ইট ইজ এ উইন্ট্রি ডে, মানে এটা হলো একটা শীতলতম দিন। ঠিক আছে? তাহলে উইন্ট্রি অ্যাডজেক্টিভ, আর উইন্টারটা হচ্ছে নাউন। ক্লিয়ার? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস। ইট ইজ ক্যারেক্টারাইজড মানে এটা চরিত্রায়িত করা হয়, তাই তো? ক্যারেক্টার মানে চরিত্র। তাহলে ক্যারেক্টারটাকে কী করা হয়েছে? ভাগ করা হয়েছে। ক্যারেক্টারাইজড মানে চরিত্রায়িত করা হয় বা বৈশিষ্ট্যায়িত করা হয়। কী বৈশিষ্ট্য এর? বাই ফলিং লিভস। এর বৈশিষ্ট্য হচ্ছে ফলিং মানে পড়ে যাওয়া, ঝরে যাওয়া। কি ঝরে যায়? লিভস, গাছের শুকনো পাতাগুলি। অর্থাৎ গাছের যখন পাতাগুলিতে যখন ক্লোরোফিল থাকে না, আর ক্লোরোফিল থাকে বলে তো গাছের পাতা সবুজ হয়। তো ক্লোরোফিল যখন থাকে না গাছের পাতায়, তখন সেটা কিন্তু হলুদ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, পেল বিবর্ণ হয়ে যায়, তাই তো? যে কারণে সেগুলো শুকিয়ে যায়। আর যখনই শুকিয়ে যায় তখন একটুখানি বাতাস হলে সেগুলি সব ঝরে ঝরে নিউটনের গতিসূত্রানুযায়ী, মধ্যাকর্ষণ সূত্রানুযায়ী সেটা ঝরে নিচে পড়ে যায়, উপরে যায় না। গ্র্যাভিটেশন ল যেটা আছে নিউটনের, তাই না? তাহলে বিয়ার, এখানে বলেছে বেয়ার ব্রাঞ্চেস। গাছের পাতাগুলি যখন পড়ে যায় তখন কি হবে? সব ব্রাঞ্চেস বা শাখা প্রশাখাগুলো সব খালি হয়ে যায়। বেয়ার মানে নগ্ন হয়ে যাওয়া, বেয়ার মানে শূন্য হয়ে যাওয়া। তো এখানে বেয়ার ব্রাঞ্চেস মানে সব শাখা প্রশাখা শূন্য হয়ে যায়, পাতাবিহীন হয়ে যায়। অ্যান্ড স্ট্রং উইন্ডস, কারণ কি? সেখানে স্ট্রং উইন্ডস বা ঘাস্ট বইতে থাকে। GUST, ঘাস্ট মানে ঝোড়ো বা দমকা বাতাস, যে কারণে গাছের পাতাগুলি সব ছড়ে যায়, সব গাছগুলিকে ন্যাড়া মনে হয়। আর যখন গাছ ন্যাড়া হয়ে যায় তখন কি করে না? পাখিরা আসে না, কারণ সেখানে ফল থাকলে, ফুল থাকলে তবেই তো আসবে, পাখিদের আনন্দ হবে, গান গাইবে। পাখিদের এখন পেটে খিদের আগুন জ্বলছে, যে কারণে পাখিরা আসছে না, গানও করছে না। ফলে পরিবেশটা যেন একটা অন্যরকম রূপ নিয়েছে। তা সত্ত্বেও কবি জন ক্লেয়ার এখানে ওই মানে পরিবেশটাকে বা ওই যে অ্যাটমসফিয়ারটাকে তিনি দারুণ করে আমাদের সামনে, অর্থাৎ পাঠকদের সামনে বা মানুষের সামনে উপস্থাপন করছেন। ক্লিয়ার? এরপরে আমি টেক্সট পড়ব, তোমরা পরের ভিডিওটা দেখতে থাকো। তারপরে তোমরা সেখানে বিভিন্ন টাইপের যে গ্রামার এবং বিভিন্ন টাইপের যে রাইম আছে সেখানে, যে কীভাবে রাইম মেলাতে হয়, রাইম কোনটাকে বলা হবে রাইম বা কীভাবে আসছে, বা রাইমের ছন্দ বা রাইম যে প্রকারভেদ আছে, দুই ধরনের অ্যাকচুয়ালি। সনেট আছে, সনেট কি না, এখন সনেট কি সেটাও জানতে হবে। যদি একটা 14 লাইনের কবিতা হয় তাহলে সনেট হবে, এবং সনেট যদি হয় তাহলে আমি সেখানে ভাগগুলিও বলে দেবো। ঠিক আছে? কারণ যারা এই ভিডিওটা দেখবে তারা যদি ইংলিশের স্টুডেন্ট নাও হও, বা এই বিষয়টি তোমাদের যদি সাবজেক্ট হিসাবে নাও পড়তে হয়, তবুও কিন্তু এখান থেকে অনেক তুমি জ্ঞান লাভ করতে পারবে, আশা করছি। ক্লিয়ার? তাহলে এরপরের ভিডিওতে তোমরা দেখতে থাকো যে আমি টেক্সটটা কীভাবে পড়াচ্ছি, এবং টেক্সটের মধ্যেকার যে বিভিন্ন গ্রামার এবং সেই ওয়ার্ডগুলির যে মানে, সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছি। ঠিক আছে? ইনস অ্যান্ড আউটস। ধন্যবাদ।